সকল ছাত্রকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই। আমরা 2018 সালের সেকেন্ড প্রি টেস্টের প্রশ্নপত্র সমাধান করছিলাম। তার দাগ নম্বর 4 অবধি আগের ক্লাসে আমাদের হয়ে গেছে। আমরা দাগ নম্বর 5 থেকে শুরু করব। চলো। আচ্ছা, প্রশ্ন নম্বর 5 এর রোমান 1-এ যে অঙ্কটা আছে শ্রীকান্ত সৈফুদ্দিনের, ওই অঙ্কটা গণিত বইয়ের অঙ্ক, এর আগেও করা হয়েছে বহুবার, সেই জন্য এই অঙ্কটা স্কিপ করছি, এটা তোমরা নিজেরাই করে নেবে। আচ্ছা, রোমান 2-তে চলে যাচ্ছি। কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদের মূল্যে 12,100 টাকা, 3 বছরের সুদের মূল্যে 13,310 টাকা হলে সুদের হার আর আসল জানতে চাইছে। যদি সুদের হার x% বার্ষিক এবং আসল হচ্ছে কি ₹y। আচ্ছা, এবার প্রশ্ন অনুসারে প্রাপ্ত সমীকরণ। দু বছরে সুদের মূল্য 12,100 হচ্ছে x into 1 plus 1 into y by 100 whole to the power 2, সেটা হচ্ছে 12,100 আর 3 বছরে মানে x into 1 plus 1 into y by 100 whole to the power 3, 3 বছরে সেটা হচ্ছে 13,310, নাম্বার 2। আচ্ছা, এবার 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করছি, মানে 2 নং সমীকরণ আর 1 নং সমীকরণ অনুরূপ পক্ষ দ্বারা ভাগ করে পাই। ভাগ করলে কি হবে, এখানে পেয়ে যাব 1 প্লাস y বাই 100, এদিকে হচ্ছে গিয়ে 1331 আর এদিকে হচ্ছে 1210, একটা করে শূন্য কমিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার পরের স্টেপে y বাই 100 ওখানে যদি 1 নিয়ে বিয়োগ করি, 1210 বিয়োগ গেলে হচ্ছে গিয়ে 121 হয় বাই 1210। বাহ, কি সুন্দর, 1 এর 10 হয়ে গেল। তাহলে y ইকুয়াল টু কত হলো, 10। আমি এখানে উল্টো বসিয়েছি, সরি, আসলটা আমি y ধরেছিলাম, সুদের হার x। তাহলে এইগুলো আমি চেঞ্জ করতে হবে, এদিকে চেঞ্জ করি, সুদের হার আসল x আর সুদের হার y%, তাহলে ওটা ঠিক হয়ে গেছে। তাহলে y 10 বেরোনো মানে সুদের হার 10% বেরোবে, ঠিক আছে। y 10 পেয়ে যাওয়ার পর এবার সেটা যে কোনো একটা, ধর আমি 1 নম্বরেই বসিয়ে দিচ্ছি। নম্বরে বসিয়ে দিলে কি হচ্ছে, x into 1 plus 10 by 100, তার মানে কি 1 এর 10 তার স্কয়ার। আচ্ছা, এখানে হচ্ছে কি তোমার যেটা মুছে দিই, অসুবিধা হচ্ছে 11/10 এর বর্গ, 11/10 এর বর্গ মানে হচ্ছে 121 বাই 100, 121 ডবল 0। তাহলে এখানে 100 সাথে 100 গুণ মানে 4টে শূন্য, 1 2 3 4, 10,000। তাহলে আসল হচ্ছে 10,000 টাকা আর সুদের হার হচ্ছে 10% বার্ষিক। হয়ে গেল 5 এর রোমান 2। আর 6 এর রোমান 1 যে দ্বিঘাত সমীকরণটা রয়েছে, এটাও বহুবার করা হয়েছে এবং এটাও গণিত বইয়ের অঙ্ক, সেই জন্য আমি এটা স্কিপ করছি, এটা তোমরা করে নেবে। আমি 6 রোমান 2টা করছি। এক ব্যক্তি দাঁড় টেনে 4 ঘন্টা 16 মিনিটে 8 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসে। স্রোতের গতিবেগ ঘন্টা 1 কিলোমিটার, স্থির জলে নৌকার গতিবেগ কত? তো স্থির জলে নৌকার গতিবেগ আমি ধরে নিচ্ছি x কিলোমিটার প্রতি ঘন্টা। যেহেতু স্রোতের গতিবেগ 1 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তাহলে x কে অবশ্যই 1 এর থেকে বড় হতে হবে, তা নাহলে প্রতীকগুলিও চলতেই পারবে না, ঠিক আছে। এইবার প্রশ্নে বলেছে যে টোটাল 4 ঘন্টা 16 মিনিট টাইমে 8 কিলোমিটার গেছে আর 8 কিলোমিটার ফিরে এসেছে। যদি যাওয়াটা স্রোতের ফেভারে ধরে নাও, তাহলে
সেই গতিবেগটা সেই সময়টা হচ্ছে এত হবে, আর এরাটা যদি বিপক্ষে হয় তাহলে 8/x - 1 সমান সমান 4 পূর্ণ 16/60। 16/60টাকে ছোট করো না, 4 4 16, 4 15 60। এখান থেকে 8 কমন নিয়ে নাও, 1/x + 1, 1/x - 1, 4 15 60, 64/15। আচ্ছা, এই 8 দিয়ে 64 কেটে দিলাম, 8 হয়ে গেল, বা উপরে যোগ হলে 2x, তলায় হচ্ছে x² - 1, এদিকে 8/15, দিয়ে আবার কেটে দিলাম, ছোট হয়ে গেল আরেকটু, হলো কত, 4x² - 4 = 15x। সেখান থেকে আমি লিখতে পারি 4x² - 15x - 4 = 0। সেখান থেকে লিখতে পারি 4x² - 16x plus x minus 4 = 0। এখান থেকে যদি 4x কমন নিই তাহলে x minus 4, এখান থেকে প্লাস 1 কমন নিলে x minus 4 = 0। তাহলে বলবো x minus 4 into 4x plus 1 = 0, x equals to 4, কারণ x অবশ্যই ধনাত্মক, তো 4x plus 1 ধনাত্মক মানে তো শূন্য হয় না, তাহলে x এর মান 4 হলো, তাহলে অতএব স্থির জলে নৌকার গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল। এবারে আমরা 7 এর একে যাচ্ছি। এটাও একই রকম অঙ্ক, যদিও তাহলে করে দিচ্ছি, পরের অঙ্কটা ডিটো আছে বলে ওটাকে করব। a + 2 plus √a - 2 divided by √a + 2 minus √a - 2 এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে তোমাকে এইটা, a সমান সমান x plus 1/x। দেখো এখন আমি x plus 1/x টাই হিসেব করছি, কি হবে, x মানে যা আছে তাই, প্লাস 1/x মানে উল্টোটা, লসাগু কি হয়ে যাবে, a² - b², তার ব্যাপারটা হবে a + 2 - a + 2, উপরে হচ্ছে কি তোমার √a + 2 √a - 2 হোল স্কয়ার প্লাস √a + 2 মাইনাস √a - 2 হোল স্কয়ার। উপরে যে 2 * a² + b² এটা স্কয়ার কত হচ্ছে a + 2, এটা স্কয়ার কত হচ্ছে a - 2, আর তলায় হচ্ছে 4। তাহলে ব্যাপারটা কি হলো, 2 কেটে গেল 2a/2, তাহলে কত হলো a, তাহলে প্রমাণ হয়ে গেল, অতএব a সমান সমান x plus 1/x প্রমাণ। ঠিক আছে, সাথে রোমান 2 এর অঙ্কটা গণিত বইয়ের অঙ্ক। ওই আলোক প্রবাহ পরিমাণ উৎস থেকে দূরত্বের বর্গের সাথে ব্যস্ত হতে থাকে। একটি মোমবাতি পর্দা থেকে 10 সেন্টিমিটার দূরে থেকে যে পরিমাণ আলো পাওয়া যায়, মোমবাতিটা কত সরলে অর্ধেক আলো পাওয়া যাবে। এই অঙ্কটা আমার ক্লাসেও আমি করে দিয়েছি, ভেদের যে ক্লাস আছে সেখানে আমি দেখে নেবে যদি আটকায়, এখানে আমি আর করছি না। রোমান 1 প্রদত্ত a/b = b/c = c/c, তাহলে abcd ক্রমিক সমানুপাতি আছে, তাই a/b b/c c/d এটা দেওয়া আছে। প্রামাণ্য হচ্ছে এটা, প্রামাণ্য হচ্ছে a + b / c + d সমান সমান a² + b² + c² / b² + c² + d²।
এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। প্রমাণ a by b সমান b by c সমান c by d সমান k ধরে নিচ্ছি আমি। k অবশ্যই ডিফারেন্ট ফ্রম 0। c সমান সমান পাচ্ছি dk, b সমান সমান ck, তার মানে আলটিমেটলি dk স্কয়ার, a সমান সমান bk, তার মানে dk কিউব। এই তিনটে মান নিয়ে এবার আমি ডান পক্ষে বসাচ্ছি। আচ্ছা বাম পক্ষটাকে করে নিই। a plus b by c plus d, a মানে হচ্ছে dk কিউব, b মানে dk স্কয়ার, c মানে dk plus d। উপর থেকে dk স্কয়ার কমন গেল, ভেতরে k plus 1, নিচ থেকে d কমন গেল, k plus 1, তাহলে পড়ে থাকলো হচ্ছে কি k স্কয়ার। এটা হলো বাম পক্ষ। আচ্ছা বাম পক্ষ এই দিকটা মুছে দিচ্ছি পরে ডান পক্ষ করব। a স্কয়ার এর জায়গায় বসিয়ে দিচ্ছি dk কিউব, তার স্কয়ার, b মানে হচ্ছে গিয়ে dk স্কয়ার, তার স্কয়ার, c মানে dk তার স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, তার মানে dk স্কয়ারের হোল স্কয়ার, c মানে dk তার হোল স্কয়ার প্লাস b স্কয়ার। এর উপর থেকে কমন যাবে হচ্ছে গিয়ে b স্কয়ার k স্কয়ার, k টু দ্য পাওয়ার 6, তার মানে থাকলো গিয়ে k টু দ্য পাওয়ার 4 প্লাস এখানে k টু দ্য পাওয়ার 4, তার মানে থাকলো গিয়ে কত k স্কয়ার, আর এখানে হচ্ছে 1। এখান থেকে d স্কয়ার কমন যাবে, ভেতরে হচ্ছে k টু দ্য পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। এবারটা কেটে গেল, দেখো আলটিমেটলি সেই k স্কয়ার, এটাও k স্কয়ার এটাও k স্কয়ার। তাহলে কি লিখব? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 8 এর 1 একটা হয়ে গেল, 8 এর 2। প্রদত্ত by plus cz by b square plus c square সমান সমান cz plus x by c square plus x square সমান সমান ax plus by by a square plus b square। প্রামাণ্য x by a y by b equals to z by c। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণের প্রথম লাইন আমি লিখছি না, এটা সবটা নিচে ইকুয়ালস টু k ধরি, k নট ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমি পাবো এইগুলো by plus cz equals to k into b square plus c square, এটা এক নম্বর। cz plus x সেটা k into c square plus k square, এটা দুই নম্বর। আর তারপর হচ্ছে ax plus by k into a square plus b square, এটা তিন নম্বর। এবারে 1 প্লাস 2 প্লাস 3 মানে তিনটের সম্পর্কে অন্য পক্ষগুলো যোগ করে দিচ্ছি। যোগ করলে এদিকে হবে 2 into ax plus by plus cz, এখানেও হবে 2k into a square plus b square plus c square। দুপাশ থেকে 2 কেটে দিলাম, তাহলে x plus by plus cz সমান সমান আমি পাচ্ছি k into a square plus b square plus c square, এটা 4 নম্বর। এবার দেখো 4 থেকে যদি তুমি 1 নম্বর বিয়োগ করো, আমি এপাশে করছি, এবার
4 থেকে যদি 1 নম্বর বিয়োগ করো তো এখানে পড়ে থাকবে x, বাম দিকে x, ডান দিকে দেখো k ইনটু a স্কয়ার পড়ে থাকবে শুধুমাত্র। দেখো তুমি এখান থেকে পাচ্ছ x বাই a সমান সমান k। এবার একই রকম ভাবে তুমি যদি 4 থেকে 2 বিয়োগ করো তাহলে 4 থেকে 2 এটা বিয়োগ করে দেবে তুমি by ইকুয়ালস টু পাবে k ইনটু b স্কয়ার, সেখান থেকে তুমি পাবে y বাই b ইকুয়ালস টু k। একই রকম ভাবে যদি তুমি 4 থেকে 3 বিয়োগ করো তাহলে সেক্ষেত্রে তুমি পাবে cz ইকুয়ালস টু k ইনটু c স্কয়ার। ওখান থেকে তুমি পাবে z বাই c সমান সমান k। লক্ষ্য করো x বাই a সমান k, y বাই b সমান k, z বাই c সমান k, তাহলে প্রমাণিত কি হলো? x বাই a সমান y বাই b সমান z বাই c প্রমাণিত। এরকম অঙ্ক এর আগে করা হয়েছে, তাই একবার জাস্ট দেখিয়ে দেবো আমরা। দাগ নাম্বার 9 হচ্ছে উপপাদ্য। এগুলো তোমরা করবে কারণ এগুলো অজানা কিছু নেই। 10 এর 1 রাইট। যদি সদৃশগণ ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সমান। দুটো সদৃশগণ ত্রিভুজ একটা প্রথমে ধরো এটা ABC, এটা PQR, এটা দুজন সদৃশগণ ত্রিভুজ। লম্ব আঁকা হলো ধরো AD, লম্ব আঁকা হলো ধরো PS। আচ্ছা, তোমাকে শিকারে লিখতে হবে, ধরা যাক ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ PQR, ঠিক আছে? এটা হচ্ছে শিকার বা প্রদত্ত যেটা কিছু। এটা প্রামাণ্য হলো কি তোমার এরিয়া ত্রিভুজ ABC is to এরিয়া ত্রিভুজ PQR, সেটা ইকুয়ালস টু AB স্কয়ার বাই PQ স্কয়ার হতে পারে, BC স্কয়ার বাই QR স্কয়ার হতে পারে, AC স্কয়ার বাই PR। যে কোনো একজন অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সাথে সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন লিখে গেল যে AD লম্ব BC এবং PS লম্ব QR অঙ্কন করা হবে। এবার আমরা চলে যাচ্ছি প্রমাণ। আমরা জানি দুটো সদৃশগণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্য সমানুপাতিক। যেহেতু ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ PQR, তাহলে তুমি এটা লিখতে পারো AB বাই PQ, BC বাই QR, AC বাই PR। নাম্বার 1 ব্র্যাকেটে লিখে দেবে দুটো সদৃশগণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্য সমানুপাতিক হয়ে গেল। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখো, তুমি যদি ত্রিভুজ ABD আর ত্রিভুজ PQS, ত্রিভুজ ABD আর ত্রিভুজ PQS এদের মধ্যে তুলনা করো, কোন B এর সাথে কোন Q সমান। কেন সমান? যেহেতু ত্রিভুজ ABD সদৃশ ত্রিভুজ PQR, তাই এদের অনুরূপ কোণগুলো সমান হবে। লক্ষ্য করো ADB আর PS এরা সমান হবে কারণ প্রত্যেকে সমকোণ। তো দুটো ত্রিভুজের মধ্যে যদি দুজোড়া কোণ সমান হয় তাহলে অবশিষ্ট কোণ এটা সমান হতে বাধ্য। তাহলে তুমি এদেরকে সদৃশ বলতে পারো। যদি সদৃশ বলতে পারো তাহলে দেখো তুমি এটাও বলতে পারো AB বাই PQ equals to AD by PS। নাম্বার 2 1 আর 2 কে যদি তুমি কম্বাইন করো, কম্বাইন করলে কি হবে? এই তিনটের সাথে তুমি একটা জুড়ে যাবে, এটা হচ্ছে AD by PS। এটা লিখে ফেলে তুমি। এইবারে দেখো এরিয়া ত্রিভুজ ABC বাই এরিয়া ত্রিভুজ PQR। আচ্ছা, আমি যদি BC কে ভূমি ধরি তাহলে হাফ ইনটু BC ইনটু AD লিখতে পারি, আর এটার ক্ষেত্রে হাফ ইনটু
QR ইনটু PS লিখলে হাফ হাফ কেটে গেল, আমি লিখছি BC বাই QR গুণ AD বাই PS। এবার লক্ষ্য করে দেখো AD বাই PS এই তিন অনুপাতে সবার সাথে সমান, তা আমি AD বাই PS থেকে BC বাই QR বসাতেই পারি। তাহলে কি হলো BC বাই QR গুণ আবার BC বাই QR, তাহলে ব্যাপারটা কি হয়ে গেল BC বাই QR এর বর্গ। এবার BC বাই QR মানে AB বাই PQ, তার মানে AS বাই সরি AS নয় AC বাই PR। তাহলে আমি কি লিখতে পারি, এটা সমান সমান AB স্কয়ার বাই PQ স্কয়ার সমান সমান BC স্কয়ার বাই QR স্কয়ার সমান সমান AC স্কয়ার বাই PR। এবার সমান 10 এর 1। দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, PQ বৃত্তদ্বয়ের সরল সাধারণ স্পর্শক, বৃত্তদ্বয় PQ স্পর্শ হয়েছে, প্রমাণ করে PQ এক সমাকোণ। এটা এর আগে প্রমাণ করা হয়েছে, তাই আমি এটা স্কিপ করছি। আচ্ছা, একটি বৃত্ত অঙ্কন করো যার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, বৃত্তের বহিঃস্থ বিন্দু না কেন্দ্র থেকে 10 সেমি থেকে দুটি স্পর্শক অঙ্কন করো। সোজা যদিও, এবার দেখি বৃত্ত অঙ্কন করো যার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তুমি কি করবে, প্রথমে একটা 4 সেন্টিমিটার রেখাংশ আঁকবে। ধরো তুমি কেন্দ্র ও নিলে, এটার নাম A দিলে, ওতে কাটা এতে পেন্সিল বসিয়ে তুমি বৃত্তটা কমপ্লিট করবে। 4 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত। এবার বলছে কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরত্বে একটা বিন্দু নিতে হবে। তুমি ওয়ে কে বড় করে বাড়িয়ে দিলে, ও থেকে কাটা বসিয়ে 10 সেন্টিমিটার দূরে ধরো P বিন্দু নিয়ে নিলে, ও থেকে P অবধি হচ্ছে 10 সেন্টিমিটার তুমি পেয়ে গেলে। ওই বহিঃস্থ বিন্দু থেকে বৃত্ত দুটো স্পর্শক আঁকতে হবে। তাহলে তোমার সেখানে করণীয় কি, OP কে সমদ্বিখণ্ডিত করতে হবে। ধরো B বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে B তে কাটা, ও তে পেন্সিল বসিয়ে তুমি বড় পুরো বৃত্তটা না আঁকলেও চলবে, যাই হোক আমি আঁকলাম আর কি। ধরো এই বিন্দুটা Q, এই বিন্দুটা R। এটা একটা আঁকলে আর দুটোর দিকে বাড়িয়ে দেবে। এটা দুটো স্পর্শক হবে। কেন স্পর্শক হবে সেটা আগেও বহুবার বলা হয়েছে, আরো একবার বলছি, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, সেই কারণে স্পর্শক। যেরকম চিত্র পরিচিতি দিতে সেটা দিয়ে দেবে, কিন্তু স্টেপস অফ কনস্ট্রাকশন বা অঙ্কন বিবরণী এটা কিন্তু প্রয়োজন। 11-2 একটি বৃত্ত অঙ্কন করো যার একটি জ্যা AB দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার, A বিন্দুগামী XY স্পর্শকটি AB এর সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে। দেখো এটা বৃত্ত অঙ্কন করি। যার একটি জ্যা AB, AB জ্যার দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার ওরা বলে দিয়েছে। A বিন্দুগামী XY স্পর্শকটি AB জ্যার সাথে 60 ডিগ্রি কোণ করে থাকবে। কি করে আঁকবো লক্ষ্য করে দেখো। প্রথমে আমি
এবি যে আছে 4.5 সেন্টিমিটার, এবি এর সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে, এবারে সরলরেখা আঁকবো x y। এবারে কি করব, এ বিন্দুতে x y এর উপর একটা লম্ব হবে, আর এবি এর একটা লম্ব সমদ্বিখণ্ডক হবে, মানে একটা তারা যেখানে ছেদ করে সেই নাম, সেটার নাম হচ্ছে ও। এর ওতে কাটা এতে পেন্সিল বসিয়ে এটা বৃত্ত করব। এবার আমি দাবি করব এটাই সেই বৃত্ত। তুমি বললে কেন স্যার? লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে স্পর্শক, এটা তার স্পর্শবিন্দু, স্পর্শবিন্দুতে লম্ব আঁকলে সেটা কেন্দ্র দিয়ে যাবে, আবার বৃত্তের যে কোনো জায়গায় লম্ব সমদ্বিখণ্ডক সেটাও কেন্দ্র দিয়ে যাবে। এরা যখন এখানে ছেদ করেছে এটা তার বৃত্তের কেন্দ্র সিও, বৃত্তের পরিধির উপর এ বিন্দু, তাহলে ওতে কাটা এতে পেন্সিল বসিয়ে আমি যে বৃত্তটা আঁকবো সেটাই তাহলে আমার নির্দিষ্ট বৃত্ত হবে। এবং যে সমস্ত শর্ত সিদ্ধ করছে, এটা 60 ডিগ্রি হচ্ছে, এটা 4.5 সেন্টিমিটার, সবই হচ্ছে, ছবি হয়ে গেল। আচ্ছা তাহলে আমার 12তে চলো। নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল 462 সেন্টিমিটার স্কয়ার, বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের 1/3 চোঙের আয়তন জানতে চাইছে। খুব ভালো কথা। সবার আগে ধরি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার, সে ধরে নিবে। সমগ্রতলের ক্ষেত্রফল 462, সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় না 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর h। এটা হচ্ছে দুটো ক্লোজ, দুটো সার্কুলার এন্ড, আর এটা হচ্ছে বক্রতল। এদের যোগফল ওরা বলে দিয়েছে 462। 2 পাই আর যদি কমন নাও তাহলে r প্লাস h 462, এটা এক নম্বর সমীকরণ হবে। এবার যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের 1/3, তাহলে কি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর h, সেটা হচ্ছে 1/3 কার না সমগ্রতলের ক্ষেত্রফল, যেমন এইটা 2 পাই r ইনটু r প্লাস h। 2 পাই r বাদ দিয়ে দাও, 3 এদিকে তুলে দাও, কত হলো 3h, এদিকে r প্লাস h। তো সেখান থেকে তুমি পেয়ে গেলে r ইকুয়াল টু 2h, খুব দামি একটা সম্পর্ক তুমি পেয়ে গেলে, r ইকুয়াল টু 2h। এটাকে ধরো 2 নম্বর সম্পর্ক তুমি ধরে দিলে। এবার তুমি যদি এই সম্পর্কটা এখানে বসিয়ে দাও তাহলে তুমি h এর জায়গাতে r/2 বসিয়ে দিলে r পেয়ে যাবে, সেটাই ভালো হবে। এখানে h টাকে সাবস্টিটিউট করে দিচ্ছি r/2 দিয়ে, বসিয়ে দিচ্ছি, তাহলে r ইনটু r প্লাস h এর জায়গায় r/2, 2 পাইটা পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 462 ইনটু 7/44, ব্র্যাকেটে অবশ্যই লিখবে পাই সমান 22/7 নেওয়া হলো। 11/44, 11/44 22, 2/4, 2/21। এদিকে কত হচ্ছে 3r/2, তার মানে 3r²/2, এদিকে হচ্ছে 21 ইনটু 7/2, 2 2 কেটে গেল, 3 7 21, তা দুটো 7, তাহলে r ইকুয়ালস টু 7, অবশ্যই r গ্রেটার দেন 0 লেখা উচিত। তাহলে ব্যাসার্ধ 7 সেন্টিমিটার পেয়ে গেলাম, আয়তন তাহলে আমার h দরকার, তাহলে h হবে গিয়ে তোমার r/2, তার মানে 3.5 সেন্টিমিটার। এবার চেয়েছি কি আয়তন, আয়তন খুব সহজেই পেয়ে যাবে, এখানে করছি আয়তন হচ্ছে পাই আর স্কয়ার h, 22/7, r স্কয়ার মানে 2/7, আর h মানে হচ্ছে 7/2, এত সেন্টিমিটার কিউব। একটা 7 কেটে গেল, 49 ইনটু 2 তো কেটে যাচ্ছে 11, 49 ইনটু 11 সেন্টিমিটার কিউব। 11/99 হাতে 9, 11/44 9, 53, 539 সেন্টিমিটার কিউব হয়ে গেল। 12/2,
ঘনবৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার, অর্ধ শীর্ষকোণ 2 আলফা। এবার তোমাকে কিছু প্রমাণ করতে দিই, ছবি আঁকা যাক। শীর্ষকোণ 2 আলফা, তার মানে কি অর্ধ শীর্ষকোণ আলফা, ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। এটা সমকোণ অবশ্যই। ধরো এটা ও, এটা এ, এটা বি। আচ্ছা আমি ত্রিভুজ উচ্চতাকে এল সেন্টিমিটার ধরে নিচ্ছি। তাহলে দেখো ত্রিভুজ ও এ বি থেকে আমাকে প্রমাণ করতে হবে কি, যেটা একটু লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রামাণ্য হচ্ছে এইটা। কোসেক আলফা ইনটু সেক আলফা is equals to h by r plus r by h. প্রমাণ ত্রিভুজ ও এ বি থেকে কোসেক আলফা, ধরো কোসেক আলফা লিখছি, কোসেক আলফা মানে ওবি বাই এবি। ওবিকে আমি এল ধরেছি, তাহলে এল বাই এবি কত, 8 সেন্টিমিটার কেটে গেল। এবার সেক আলফা, সেক আলফা মানে হচ্ছে ওবি বাই ওএ। ওবি হচ্ছে এল, ওএ হচ্ছে এইচ, 2 সেন্টিমিটার কেটে গেল। এবার বাম পক্ষ কোসেক আলফা ইনটু সেক আলফা, তাহলে কি হবে, এল স্কয়ার বাই আর এইচ। এল স্কয়ার মানে দেখো আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার বাই আর এইচ। কেন এটা হলো, তার কারণ যে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ হয়ে গেল, এটা সমকোণ যেহেতু। এল স্কয়ার হচ্ছে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটা দুটো পার্ট করো, আর স্কয়ার বাই আর এইচ প্লাস এইচ স্কয়ার বাই আর এইচ। একটা আর কেটে গেল, কি হলো, আর বাই এইচ প্লাস এইচ বাই আর। ঠিক আছে, 12 রোমান 3। সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট চমাকৃতি পাত্রে আংশিক জলপূর্ণ আছে একটি কঠিন গোলকাকৃতি বল ওই পাত্রে ডোবানো হলো। এতে জলস্তর 1 সেন্টিমিটার উপরে উঠলো, বলের ব্যাস নির্ণয় করো। চমাকৃতি পাত্র, এটা প্রাথমিক জলতল ছিল, ওটা ডোবানোর ফলে এখানে উঠে চলে যাবে, এবং এই উচ্চতা বৃদ্ধিটা হচ্ছে ওদের কথা অনুযায়ী 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার উচ্চতা বেড়েছে। 12 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে যে চমৎকৃত পাত্রটা রয়েছে তার ব্যাসার্ধ 12 সেন্টিমিটার বলে দেওয়া হয়েছে। এখানে একটা গোলকাকৃতি বল ডোবানো হয়েছে, ধরো এইটা গোলকটা। বলের ব্যাস জানতে চেয়েছি, ধরি বলের ব্যাস 2 সেন্টিমিটার, অবশ্যই কি ধনাত্মক। তাহলে বলের আয়তন কি হবে, 4/3 পাই ইনটু d/12 হোল কিউব সেন্টিমিটার কিউব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, π/6 d কিউব সেন্টিমিটার কিউব। এবার অপসারিত জলের আয়তন,
সেটা কি করে বেরোবে? 1 সেন্টিমিটার যে জলতলের উচ্চতা বেড়েছে এই জায়গাটাতে হচ্ছে অপসারিত জলের আয়তন, এটা হচ্ছে পাই ইন্টু 12 স্কয়ার ইন্টু 1 সেন্টিমিটার কিউব, তার মানে 144 পাই সেন্টিমিটার কিউব। এবার আমরা জানি নিমজ্জিত ঘনবস্তুর আয়তন সমান অপসারিত জলের আয়তন, কথাটা লিখবে। লেখার পর এবারে পদের প্রাপ্ত সমীকরণ পাই বাই 6 ডি কিউব 144 পাই, এবার থেকে পাই কেটে গেল, ডি কিউব সমান সমান হচ্ছে 144 গুণ 6, এটা 12 স্কয়ার, 6 ইন্টু 2 এর হোল স্কয়ার, 6 এর কিউব ইন্টু 2 এর স্কয়ার হচ্ছে। তাহলে ওদের ডি সমান সমান 6 ইন্টু 2 টু দ্য পাওয়ার 2/3। তাহলে এটা হচ্ছে বলের ব্যাস। বলের ব্যাস হচ্ছে 6 ইন্টু 2 টু দ্য পাওয়ার 2/3 সেন্টিমিটার। হলো? আচ্ছা, দাগ নাম্বার 13। রোমান বানান প্রদত্ত tan স্কয়ার থিটা সেটা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, এটা কখনো ই দিয়ে দেয় প্রামাণ্য, sec থিটা প্লাস tan কিউব থিটা into cosec theta equals to 2 minus x square whole to the power 3/2 প্রমাণ। LHS sec theta, এটা লিখলাম, আমি লিখলাম, তোমরা লিখবে পরের স্টেপ থেকে লিখি। sec theta মানে হচ্ছে কি তোমার 1 বাই cos theta প্লাস tan কিউব থিটা, তার মানে হচ্ছে কি sin কিউব থিটা বাই cos কিউব থিটা ইনটু 1 বাই sin থিটা। কি দাঁড়ালো 1 বাই cos থিটা প্লাস এখানে sin স্কয়ার থিটা, নিচে cos কিউব থিটা। এখানে এলসিএম হচ্ছে কি cos কিউব থিটা, উপরে এখানে হলো গিয়ে তোমার cos স্কয়ার থিটা, এখানে হলো গিয়ে তোমার sin স্কয়ার থিটা, তাহলে উপরে 1 হয়ে গেল। তাহলে 1 বাই cos কিউব থিটা আমি একবারে লিখে দিচ্ছি sec কিউব থিটা। sec কিউব থিটা মানে হলো গিয়ে তোমার sec স্কয়ার থিটা হোল টু দ্য পাওয়ার 3/2। sec স্কয়ার থিটা মানে হচ্ছে গিয়ে 1 প্লাস tan স্কয়ার থিটা হোল টু দ্য পাওয়ার 3/2। আর 1 প্লাস tan স্কয়ার থিটা মানে 1 মাইনাস x স্কয়ার হোল টু দ্য পাওয়ার 3/2, তার মানে হয়ে গেল 2 মাইনাস x স্কয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। এই যে সমান হয়ে গেল RHS। তো 13/2 মুছে দিচ্ছি। প্রমাণ করতে দেওয়া হয়েছে sin alpha into 1 plus tan alpha plus cos alpha into 1 plus cos alpha equals to দেখাতে হবে sec alpha plus cosec alpha, sec alpha plus cosec alpha। সম্পর্কটা যা আছে সেটা দুটো কপি করবে, আমি তারপর স্টেপ থেকে বলছি।
tan এবং cot কে sin cos এ ভেঙে দিচ্ছি, এই পাশে যের মধ্যে থাক sin alpha into 1 plus tan alpha মানে হলো কি তোমার sin alpha by cos alpha plus cos alpha into 1 plus cos alpha by sin alpha। এই cos alpha টা বাইরে নিয়ে আসছি, sin alpha by cos alpha, তাহলে এখানে পড়ে থাকলে হচ্ছে কি তোমার sin alpha plus cos alpha। এখানে sin alpha টা বাইরে নিয়ে আসছি, তাহলে কি হলো cos alpha by sin alpha, এখানে থাকছে sin alpha plus cos alpha। এবার তো এই sin alpha plus cos alpha কমন চলে যাচ্ছে, কমন গেলে কি থাকছে, এটা কমন গেলে ভেতরে থাকছে sin alpha by cos alpha plus cos alpha by sin alpha। sin alpha plus cos alpha, লসাগু হচ্ছে sin alpha cos alpha, উপরে হচ্ছে sin square alpha plus cos square alpha, সেটা 1 হয়ে গেল। তাহলে আমি এটাকে লিখতে পারি sin alpha plus cos alpha by sin alpha cos alpha। এবার এটা মুছছি, এবারে এটাকে স্প্লিট করছি, স্প্লিট করে আমি কি লিখতে পারি sin alpha by sin alpha cos alpha plus cos alpha by sin alpha cos alpha। sin alpha কেটে গেল 1 by cos alpha, সেটা কি হয়ে গেল sec alpha। এখানে cos alpha কেটে গেল 1 by sin alpha, মানে কি হয়ে গেল 2 sec alpha হয়ে গেল। আর একটা অঙ্ক করলে আমার আজকে ক্লাস শেষ হবে, 13 রোমান 3। cot of pi by 30 into cot of 3 pi by 30, cot of 3 pi by 30 into cot of 5 pi by 30 into cot of 12 pi by 30। লক্ষ্য করতে হবে কারা কারা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দেখ এই দুটো কোণের সমষ্টি পাই বাই 2। এবার পড়ে থাকলো 5 পাই বাই 30 আর পাই বাই 30। আরো একটা আছে cot of 14 pi by 30 into cot of 14 pi by 30। তাহলে দেখো এই দুটো যেটা আবার সমষ্টি পাই বাই, মানে একা এই বদলে পড়ে এর তো মান আমি জানি, খুব সহজ। দেখো আমরা কি সূত্রটা জানি, পারি সূত্রটা লিখছি যে a plus b এই দুটোর সমষ্টি পাই বাই 2 হয়, তাহলে একটার কোট্যানজেন্ট আর একটা ট্যানজেন্টের সাথে সমান। cot a equals to tan b, ঠিক আছে? তাহলে এবার সেটা প্রয়োগ করি এখানে। cot of pi by 30 যেরকম আছে লিখছিলাম, cot of 3 pi by 30 যেরকম আছে লিখলাম, 5 pi by 30 মানে pi by 6 তাহলে √3। এই 12 pi by 30 তার জায়গায় আমি tan of 3 pi by 30 লিখব, আর 14 pi by 30 তার জায়গায় আমি tan of pi by 30 লিখব। এই সূত্র নেব, ঠিক আছে? এবার লক্ষ্য করে দেখো cot into tan 1 আবার cot into tan 1, তাহলে আলটিমেটলি কি হলো √3, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। নেক্সট হচ্ছে দাগ নম্বর 14, 15, 16 টা আমরা পরের ক্লাসে করব। বাই বাই।